আজকে তোমাদের যে জবটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেখানে প্রায় 2100 উপরে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আর যেখানে সবথেকে বড় কথা 12 পাশে সবথেকে ইজিয়েস্ট এক্সাম হতে চলেছে, যেখানে হাইয়েস্ট স্যালারি কিন্তু তোমরা 90,000 পর্যন্ত পেতে পারো। তো কি সেই রিক্রুটমেন্ট, চলো আমরা বিস্তারিত জানবো। তার আগে ওয়েলকাম টু আওয়ার বিসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল, তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকের যে পোস্টটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট 2025। এটা কিন্তু একটা বেস্ট এক্সাম। এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের বোর্ডের আওতায় কিন্তু স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টটা হয়। তো আমরা আরও এসএসসির এক্সামগুলো দেখেছি যে এমটিএস, সিজিএল, সিএইচএসএল, তো তেমনই কিন্তু স্টেনোগ্রাফার কিন্তু একটা এক্সাম। তো স্টেনোগ্রাফারটা কি এটা সংক্ষেপে জানবো। স্টেনোগ্রাফারটা হচ্ছে মূলত যদি আরেকটা ওয়ার্ড যদি বলা হয় সেটা হচ্ছে শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড কি? এই শর্ট হ্যান্ড যে আমি যে বাংলায় কথা বলছি এটারই একটা গুপ্ত ভাষা, মানে এই বাংলা পুরো কথাটার একটা গুপ্ত ভাষা হচ্ছে এই শর্ট হ্যান্ড। ঠিক আছে, এর এক্সামের যে গুরুত্বপূর্ণ যে তারিখ আমরা দেখতে পাচ্ছি, রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 5ই জুন 2025 থেকে, রেজিস্ট্রেশনের শেষ তারিখ 26শে জুন কিন্তু 2025 তারিখ থেকে দেখতে পাচ্ছি। এবার এই যে 20 দিনের যে গ্যাপটা, এখানে যে 20 দিনের যে গ্যাপটা, এই 20 দিনের মধ্যে কিন্তু আমাদের যে ফর্ম ফিল আপ হবে, সিনসিয়ারলি ফর্মটা ফিল আপ করার আগেই বেশ কিছু জিনিস কিন্তু আমরা দেখব। সেটা হচ্ছে যে প্যারেন্টস নেম যেন কোনো রকমভাবে না ভুল হয়, কোনো স্পেলিং মিস্টেক না হয়, নিজের ডেট অফ বার্থ যেন না ভুল হয়। আচ্ছা, তুমি যে ছবিটা আপলোড করবে সেই ছবিটা যেন কোনো রকম ওদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো মেনে ছবিটা আপলোড করবে, সিগনেচারও সেম। তো এই ছিল হচ্ছে জিনিসগুলো ফর্ম ফিল আপের জন্য তোমরা খেয়াল করবে এই জিনিসগুলো। মোট শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি 2100+, যেটা পরবর্তীকালে আরও বাড়তে পারে। পরীক্ষার তারিখ আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 11 আগস্ট হবে। যেটুকু ইনফরমেশন দেবো, কমপ্লিট ইনফরমেশন দেবো, অবশ্যই এটা ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখবে। যোগ্যতা কি লাগবে আমাদের? যোগ্যতা হচ্ছে উক্ত পদে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি তে আবেদন করার জন্য উপযুক্ত প্রার্থীকে অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। আর গ্রেড সির ক্ষেত্রে আমরা কি বলবো? গ্রেড সির ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্যালারি বেশি এবং কম্পিটিশনও অনেক বেশি। কেন স্যালারি বেশি? কারণ গ্রেড সির ক্ষেত্রে কিন্তু আমাদের বয়স পরিকাঠামোটা একটু বেশিই লাগে। কেন লাগে, কিভাবে লাগে, এটা পরে আছে দেখাচ্ছি। আর গ্রেড সিতে স্যালারি বেশি, আর তুলনামূলক কম্পিটিশনটা অনেকটা বেশি, আর সেক্ষেত্রে কিন্তু কাট আউটটাও কিন্তু অনেকটা বেশি যায়, কারণ বেশি ফর্ম ফিল আপ হয় বলে। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু স্যালারিটা কম, কম্পিটিশনটা তুলনামূলক কম, আর কাট আউটটাও কিন্তু তুলনামূলক কম হয়ে থাকে। আচ্ছা, এক্ষেত্রে বেতন কাঠামো দেখব। বেতন কাঠামো কি? গ্রেড সির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 44,900 থেকে 1,42,000 পর্যন্ত পেতে পারি। গ্রেড ডি এর ক্ষেত্রে 25,500 থেকে 81,100 টাকা অবধি পেতে পারি। এই গ্রেড সির ক্ষেত্রে 44,900 সর্বোচ্চ অ্যালাউন্স পেয়ে আমরা কিন্তু 90,000 টাকা পেতে পারি 12 পাশে, এটা মাথায় রাখবে। আর গ্রেড ডি এর ক্ষেত্রে কিন্তু 25,500 থেকে 81,100 টাকা অবধি পেতে পারি। সর্বোচ্চ অ্যালাউন্স নিয়ে কিন্তু আমাদের 54,000 টাকা কিন্তু আমরা পেতে পারি। তো এই হচ্ছে আমাদের গ্রেড সি আর গ্রেড ডি এর বেতন কাঠামো। নেক্সট আমরা দেখব কি এখানে আবেদন ফি। আবেদন ফি আমরা ফর্মটা ফিল আপ করার সময় জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 100 টাকা ফি দেখবো, সেটা এমন কিছু বেশি না, সবার ফর্মটা ফিল আপ করতে পারবো। এসসি, এসটি, পিএইচ এর ক্ষেত্রে কিন্তু একদম নীল, কোনো টাকা লাগছে না। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু নীল, কোনো টাকা লাগছে না। সব মেয়েদের ক্ষেত্রে কোনো ক্যাটাগরি ওয়াইজ যদি হয় তো সব মেয়েদের আনরিজার্ভ হোক, এসসি, এসটি হোক, সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না। নেক্সট দেবো কি বয়স সীমা। 1/6/2025 এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের গ্রেড সি কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে হলে কিন্তু তুমি গ্রেড সিতে বসতে পারবে। আর গ্রেড ডি এর ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে হতে পারবে যদি 1/6/2025 তারিখের মধ্যে যদি তুমি হয়ে থাকো। নেক্সট দেখবো কি বয়সের ছাড়। বয়সের ছাড় কি? এসসি, এসটিদের কিন্তু 5 বছরের ছাড় থাকছে, ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় থাকছে, আর পিডব্লিউ এর ক্ষেত্রে কিন্তু আনরিজার্ভে 10, ওবিসিতে 13, এসসি এসটিতে 15 বছর অবধি দেখতে পাচ্ছি। আর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে অর্থাৎ সার্ভিস ইয়ার সাথে 3 বছরে কিন্তু আমরা বয়সের ছাড় দেখতে পাবো। তারপরে দেখব কি এর সিলেকশন প্রসেস বা নির্বাচিত পদ্ধতি কি। নির্বাচিত পদ্ধতির ক্ষেত্রে এরকম মোটামুটি কম্পিউটার বেসড এক্সাম হয়, অবজেক্টিভ টাইপের এমসিকিউ আসে। তো সেখানে নির্বাচিত হওয়া প্রার্থীদেরকে অবশ্যই শর্ট হ্যান্ড টেস্ট
নেওয়া হবে। তো শর্ট হ্যান্ড টেস্ট কেমন হয় সেটা তোমাকে মোটামুটি বললাম, কি জিনিসটা কি। এখানে একটা টাইপিং হয় যে গ্রেড সির ক্ষেত্রে 100 ওয়ার্ড পার মিনিট গ্রেড সির ক্ষেত্রে, আর গ্রেড ডি এর ক্ষেত্রে 80 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমায় করতে হবে। তারপরে কিন্তু দেখবো যে এখানে সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি কভার করছে, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ। অর্থাৎ যারা অঙ্ককে সব থেকে বেশি ভয় পাও, তো এই এক্সামটা শুধুমাত্র তাদের জন্য। এখানে কিন্তু ম্যাথ নেই, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ। এই রিজনিং আর ইংলিশে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং এখানে কিন্তু সব থেকে বেশি নাম্বার পাওয়া যায়। তো এটা তোমরা অবশ্যই ভালো করে এক্সামটা দেবে রিজনিং আর ইংলিশের ক্ষেত্রে। আর জেনারেল অ্যাওয়ারনেস তোমরা জানো, সবার পক্ষে মনে রাখা সবকিছু সম্ভব নয়। এখানে টোটাল মার্কস হয় 200 নম্বরের, 120 মিনিট, 2 ঘন্টা টাইম, 0.25 নেগেটিভ মার্কস। তোমরা এটা দেখে শুনে টিক করবে। নেক্সট হচ্ছে কাট অফ কি। গ্রেড সির ক্ষেত্রে কাট অফ দেখবো কি, যে এসসির ক্ষেত্রে 138.167, এসটির ক্ষেত্রে 114.729, ওবিসির ক্ষেত্রে কিন্তু 148.575, ইডব্লিউএস এর ক্ষেত্রে 148.575, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 148.575, ওইচ এর ক্ষেত্রে 108.574, এইচ এর ক্ষেত্রে 40.174, ভিএইচ এর ক্ষেত্রে 77.615, আদার পিডব্লিউডি থেকে কিন্তু 40.212। এই তিনটে ওবিসি, ইডব্লিউএস, আনরিজার্ভের ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা কাট অফটা কিন্তু অনেকটা সেম যাচ্ছে। তো এখানে কিন্তু কম্পিটিশনটা কিন্তু এদের মধ্যে খুবই বেশি। তো দেখে শুনে তোমরা এক্সামটা দেবে এবং সেই মতো প্রিপারেশন নেবে। এক্সামটা এখনো 2 মাস মতো টাইম আছে, তো তোমরা আজকে থেকেই শুরু করে দাও খুব ভালো করে। নেক্সট আমরা দেখবো কি কাট অফ গ্রেড ডির ক্ষেত্রে। এসসিতে 109.722, এসটির ক্ষেত্রে 85.133, ওবিসির ক্ষেত্রে 130.631, ইডব্লিউএস এর ক্ষেত্রে 117.848, আনরিজার্ভের ক্ষেত্রে 130.937, ইএসএম এর ক্ষেত্রে 40.40, ওইচ এর ক্ষেত্রে কিন্তু 86.941, এইচএইচ এর ক্ষেত্রে কিন্তু 40.212, আর আদার পিডব্লিউর ক্ষেত্রে কিন্তু 40.212। তো এই ছিল আমাদের কাট অফ। নেক্সট যদি বলি যে তোমরা যদি নির্বাচিত হওয়ার পরে বা সিলেকশন, আফটার সিলেকশন তুমি কিন্তু যে কম্পিউটার পরীক্ষা যদি পাস করো, তাহলে নিচে এই পদ্ধতিগুলি একের পর এক প্রয়োগ করে কিন্তু বাছাই করা হবে, যতক্ষণ না টাই সমাধান হয়। টাই মানে কি, যদি দুজনে যদি সেম নাম্বার পেয়ে থাকো, তাহলে কিসের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন কে আগে হবে সেটা দেখা হয়। তো কি আমরা প্রথমে দেবো 1 নম্বরে, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এ যদি যে সব থেকে প্রাপ্ত নাম্বার বেশি পায় তাকে আগে রাখা হয়। যদি সেটাও না হয়, যদি সেটাও সেম হয়, তাহলে কিন্তু পার্ট 2 তে জেনারেল অ্যাওয়ারনেসে যে প্রাপ্ত নাম্বার যদি তোমাদের বেশি হয় সেটা দেখা হয়। আর যদি সেটাও না হয়, জন্ম তারিখ অনুযায়ী কিন্তু যে বয়সে বড় প্রার্থীকে সেটা আগে প্রায়োরিটি হয়। যদি সেটাও সেম হয়, তাহলে কিন্তু লাস্ট প্রার্থীদের নাম যে বর্ণানুক্রমে রয়েছে, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি, সেই অনুযায়ী কিন্তু আগে তাকে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট 2025 সম্পর্কে বিস্তারিত ধারণা। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট 2025 সম্পর্কে বিস্তারিত ধারণা। তো যদি এ সম্বন্ধে যদি কোনো রকম ডাউট থাকে, তাহলে তোমরা নিঃসন্দেহে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি নিজে সেটা তোমাদের রিপ্লাই করে দেবো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।